সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? বাকরি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস অধিকারী, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজ আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের নবম দশম শ্রেণীর একটি পাঠ, নবম অধ্যায় অ্যাসিড এবং ক্ষার সমতার একটি পাঠ অ্যাসিড উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা চিত্রগুলো একটু লক্ষ্য করো। এগুলো কি জাতীয় ফল? টক জাতীয়। এগুলোকে টক কেন বলা হয়? তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? আপেল, আনারস, তেঁতুল, আম, কমলা লেবু এবং বাতাবি লেবু। এগুলো আমরা কেমন জানি? এগুলো টক। তাহলে বলো তো, এগুলো কেন টক হয়? নিশ্চয়ই এর ভিতরে টক থাকার একটি কারণ আছে, এটি হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা বলতে পারি যে এটি টক হয় অ্যাসিড থাকার কারণে। তাহলে আমাদের আজকের পাঠ অ্যাসিড। এই পাঠে তোমরা কি কি শিখবে দেখে নাও। অ্যাসিডের সংজ্ঞা বলতে পারবে, সবল ও দুর্বল অ্যাসিড সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, অ্যাসিডের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ক্ষেত্রে অ্যাসিডের ব্যবহার শিখতে পারবে। অম্ল বা অ্যাসিড কি, এখন আমরা একটু জেনে নিই যে অ্যাসিড বা অম্ল কাকে বলে। যে সকল রাসায়নিক দ্রব্য পানিতে সম্পূর্ণ বা আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন অর্থাৎ H+ আয়ন দান করে তাকে আমরা অ্যাসিড বলি। আমরা একটি সমীকরণ দেখতে পাচ্ছি HCl অর্থাৎ AQ অর্থাৎ অ্যাকোয়া অর্থাৎ জলীয় দ্রবণ। এই জলীয় দ্রবণে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙি তাহলে আমরা কি পাবো? হাইড্রোজেন আয়ন পাবো আর ক্লোরিন আয়ন পাবো অর্থাৎ ক্লোরাইড। হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন পাবো। এগুলো সবই জলীয় দ্রবণ, এজন্য আমাদের AQ ব্যবহার করা যায়। AQ অর্থাৎ হচ্ছে অ্যাকোয়া অর্থাৎ জলীয় দ্রবণে যখন একটা যৌগ দ্রবীভূত থাকে তখন সেটাকে ভেঙে লেখার সময় AQ দিয়ে বোঝানো হয়। তারপরের বিক্রিয়াটি দেখো, সালফিউরিক অ্যাসিড প্লাস পানি। এটি যখন সালফিউরিক অ্যাসিডকে যখন পানিতে আমরা ছেড়ে দিচ্ছি তখন এটি আয়নে বিভক্ত হচ্ছে। কি কি আয়ন? হাইড্রোজেন আয়ন আর সালফাইড আয়ন হয়েছে। আমরা জানি হাইড্রোজেন আয়ন কেন লিখছি? তাহলে আমরা জানি হাইড্রোজেন যোজনী কত? 1, এই জন্য আমরা কিন্তু H+ লিখছি। আর আমরা জানি সালফেটের যোজনী কত? 2, এই জন্য আমরা কি করছি? উপরে 2-, শুধুমাত্র যোজনী সালফেটের যোজনী 2 বলে আমরা 2- লিখছি। এগুলো একটু অবশ্যই খেয়াল করে মনে রাখবে। তারপর দেখো ইথানোয়িক অ্যাসিড CH3COOH এটিও যখন একটি বহুমুখী বিক্রিয়া, এটি যখন বিভাজিত হয় পানির সঙ্গে তখন কি হবে? হাইড্রোজেন আয়ন আর CH3 অর্থাৎ মিথানয়েড আয়ন হবে, দুইটা আয়ন সৃষ্টি হবে। আবার যখন হাইড্রোজেন কার্বনেট যদি একইভাবে আমরা ভাঙি অর্থাৎ জলীয় দ্রবণে দ্রবীভূত হয় তাহলে কি হাইড্রোজেন আর কার্বনেট আয়ন উৎপন্ন হয়। এরপরও দেখি দুর্বল অ্যাসিড। যে সকল অ্যাসিড পানিতে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে না। জৈব অ্যাসিড সমূহ দুর্বল অ্যাসিডের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি বললাম? যে সকল অ্যাসিড পানিতে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো কিন্তু বিয়োজিত হবে না, অর্থাৎ সবগুলো কিন্তু H আয়ন প্রদান করবে না। জৈব অ্যাসিড সমূহ দুর্বল অ্যাসিডের অন্তর্ভুক্ত। যেমন আমরা আগের মতো দেখো মিথানোয়িক অ্যাসিড কি? হাইড্রোজেন প্লাস CH3COO- মিথানয়েড আয়ন উৎপন্ন হয়েছে। এবার বলি শক্তিশালী অ্যাসিড। যে সকল অ্যাসিড খনিজ অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন উৎপন্ন হয় তাকে আমরা কি বলি? শক্তিশালী অ্যাসিড। আমাদের উদাহরণ হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন H+ বা Cl-। তাহলে আমরা বুঝলাম যে দুর্বল অ্যাসিডে কিন্তু সম্পূর্ণ হাইড্রোজেন আয়নগুলো পুরোপুরি দ্রবীভূত হয় না, কিন্তু সবল অ্যাসিডের যতগুলো অণু থাকে তার সবগুলো কি করে? হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এরপর আমরা দেখি সবল অ্যাসিড। হাইড্রোক্লোরিককে কি বলে? সবল অ্যাসিড। আমরা একটু উদাহরণ দেখছি। তারপর দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, একে বলা হয় নাইট্রিক অ্যাসিড। তারপর দেখো পারক্লোরিক অ্যাসিড
HClO4 একে বলা হয় পারক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড HClO3 এটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড HNO2 এটাকে বলা হয় নাইট্রাস অ্যাসিড। ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড। পারম্যাঙ্গানেট অ্যাসিড HMnO4 পারম্যাঙ্গানেট অ্যাসিড। থায়োসালফিউরিক অ্যাসিড H2S2O3 এটা হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড H2S2O7 এটাকে বলা হয় পাইরোসালফিউরিক অ্যাসিড। এবার আসি দুর্বল অ্যাসিড কি কি? অক্সালিক অ্যাসিড HCOOC বন্ড COOH। তারপর আসি কার্বনিক অ্যাসিড H2CO3 কার্বনিক অ্যাসিড। তারপরে আসি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আসি কার্বলিক অ্যাসিড C6H5OH এটাকে বলা হয় কার্বলিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড C4H6O6 এটাকে বলা হয় টার্টারিক অ্যাসিড। সাইটিক অ্যাসিড C6H8O7 এটাকে বলা হয় সাইটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড CH3CHOH বন্ড COOH এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত। অলিক অ্যাসিড C17H35COOH এটা হচ্ছে অলিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড H বন্ড COOH ফর্মিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড C17H35COOH এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারিক অ্যাসিড। এবার আসি আমরা পিএইচ। অ্যাসিডের দ্রবণে পিএইচ এর মান 7 কম এবং ক্ষার দ্রবণে এর মান 7 থেকে বেশি হয়। নিরপেক্ষ দ্রবণে এর মান কত থাকে? 7। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি পিএইচ স্কেলে কত পর্যন্ত দাগ কাটা আছে? 0 থেকে 14 পর্যন্ত। অর্থাৎ কি 7 হচ্ছে নিউট্রাল, আমরা যে মাঝখানে কি নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ। অর্থাৎ 7 থেকে যখন বাড়তে থাকবে তখন এটা হয়ে যাবে কি ক্ষারীয়, আবার যখন 7 থেকে কমতে থাকবে তখন এটা হবে অ্যাসিডীয়। তোমরা যখন তোমাদের পুকুরে অথবা ঘেরে যখন মাছ চাষ করো দেখবে তোমাদের যারা মাছ চাষি আছে, যারা অভিভাবক আছে, তারা মাঝে মধ্যে দেখবা যে ঘেরের পিএইচটা চেক করে। এর কারণ হচ্ছে মাছ কিছু নির্দিষ্ট পিএইচ থাকে, এটা হচ্ছে 7 থেকে 8.5। এই নির্দিষ্ট পিএইচে শুধুমাত্র মাছের বংশবৃদ্ধি প্লাস বসবাসযোগ্য, এবং এর থেকে যদি কম বেশি হয়ে যায় তখন মাছ কী করে? মাছ উপরে ভেসে ওঠে, অর্থাৎ মাঝে মাঝে দেখবে মারা যায়। এজন্য আমাদের পিএইচ স্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। স্বাদ, সকল লঘু অ্যাসিড টক স্বাদযুক্ত। যেমন আমরা তেঁতুল কালে দিলে কেমন লাগবে? টক লাগবে। তাহলে কেমন বলো তো? তেঁতুল টক, তাহলে বলতে পারি অ্যাসিডের স্বাদ কেমন? টক। ক্ষয়কারী, অ্যাসিডগুলো ক্ষয়কারী পদার্থ হিসেবে পরিচিত। অ্যাসিডগুলো কেমন পদার্থ হিসেবে পরিচিত? ক্ষয়কারী, অর্থাৎ কি ক্ষয় হয়ে যায়। একটা জিনিস বারবার অ্যাসিড যদি বারবার সেখান থেকে গিয়ে সেটা পাতলা হয়ে যায়, অর্থাৎ ক্ষয়ে ছোট হয়ে যাবে। লিটমাস পরীক্ষা, অ্যাসিড নীল বর্ণে লিটমাসকে লাল বর্ণে পরিণত করে। এখন আমরা অ্যাসিড চেনার উপায় শিখব। দেখো, অ্যাসিড নীল লিটমাসকে কেমন করে? লাল করে। তাহলে তোমরা যদি একটি নীল লিটমাস অ্যাসিডের ভিতরে ডোবাও তাহলে কী হবে? সেটি লাল হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে আমরা বুঝবো সেটি একটি অ্যাসিড। এখন আমরা অ্যাসিডের বিক্রিয়া শিখব। সক্রিয় ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, অর্থাৎ যখন আমরা সক্রিয় ধাতু ব্যবহার করি তখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কেমন হয়? ম্যাগনেসিয়াম কি একটি ধাতু, এর সঙ্গে আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4 যোগ করলাম, তাহলে আমাদের কি কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। ধাতব কার্বনের সাথে অ্যাসিডের বিক্রিয়া, অর্থাৎ ধাতব কার্বন যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন কি কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বনের সঙ্গে যদি আমরা 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করি তাহলে হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে তীর চিহ্ন দেওয়া আছে কারণ কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস। ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া, অর্থাৎ ধাতব হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া হবে তখন কি হবে?
ক্যালসিয়াম বাইকার্বনেটের সঙ্গে যখন দুই অণু হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করবে তখন ক্যালসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাইঅক্সাইড হবে। আগের মতো ঠিক একইভাবে কার্বন ডাইঅক্সাইডের ওখানে তীর চিহ্ন দেওয়া আছে, ঠিক একই কারণে, কারণ এটি গ্যাসীয়। তারপরে দুই অণু সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে যখন H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে তখন হবে সোডিয়াম সালফেট প্লাস দুই অণু পানি প্লাস দুই অণু কার্বন ডাইঅক্সাইড, এটিও একটি গ্যাসীয়, তার জন্য চিহ্ন দেওয়া আছে। তারপর যখন ধাতব হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করবে তখন কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড কেমন একটি ধাতব হাইড্রোক্সাইড, এর সঙ্গে অ্যাসিড অর্থাৎ HCl যখন বিক্রিয়া করবে তখন কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। ধাতব অক্সাইডের সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া হবে তখন কেমন হবে? ক্যালসিয়াম অক্সাইড কি ধাতব অক্সাইড, এর সঙ্গে আমরা দুই অণু HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব, তাহলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। এবার আমরা চলো তো দেখি একটু অ্যাসিডের ব্যবহার, অর্থাৎ কি কি কাজে অ্যাসিড ব্যবহার করা হয়। পরিপাকের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড মুখ্য ভূমিকা পালন করে, অর্থাৎ আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করি হজমের জন্য কি করে আমাদের পাকস্থলীতে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এটি কি কাজে সাহায্য করে? খাদ্যদ্রব্য পরিপাকে সাহায্য করে। তারপরে দেখো দইয়ে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড হজম করার সহায়তা প্রদান করে, অর্থাৎ কি আমরা যদি দই খাই তাহলে আমাদের কি বাড়ে? হজম ক্ষমতা বাড়ে, কারণ দইয়ে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। বিভিন্ন কারণে পাকস্থলীর ভিতরকার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, এই অবস্থাকে আমরা বলি অ্যাসিডিটি। এখন তোমরা গ্রাম বাংলার ভাষাটাকে কি বলে যে খুব গ্যাস হয়েছে, এর কথাটা একটু খারাপ শোনা যায়, কিন্তু আমাদের মূল কথাটা হবে কি? অ্যাসিডিটি। তাহলে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন আমরা কি অ্যাসিডিটি অনুভব করি, অর্থাৎ কেমন লাগে? ঢেকুর উঠতে থাকে। তাই অ্যাসিডিটির কারণ কি? অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা, অর্থাৎ কখনো টেনশন করা যাবে না। যদি কেউ টেনশন ফ্রি থাকতে পারে তাহলে কিন্তু তার অ্যাসিডিটি হবে না। তো তোমরা অবশ্যই টেনশন করবে না, ফ্রিভাবে পড়াশুনো করবে মন খুলে, তাহলে তোমাদের কিন্তু অ্যাসিডিটি হবে না। এবার চলো আমরা একটু ভিডিও দেখি এই সম্পর্কে, যে আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম এই কাজগুলো কীভাবে হবে। আমরা একটি ভিডিওর মাধ্যমে এখন একটু দেখি আমাদের ঘটনাটা কি হবে, অ্যাসিড সম্পর্কেও যাবতীয় ঘটনাবলী আমরা এখন দেখব। To understand how acids react with bases, we take about 2 milliliters of sodium hydroxide solution in a test tube and add a couple of drops of phenolphthalein solution to it. What do you notice about the color? Yes, the color of the solution turns pink. The indicator phenolphthalein is colorless in acidic solutions but goes pink in basic solutions. As sodium hydroxide is a base, the indicator turns pink. Now to see how bases react with acids, we add hydrochloric acid to this drop by drop. What do you observe? We see that the solution turns colorless again. So the colorless base turned pink and then again turned colorless after an acid was added. What does this prove? We can say that the effect of a base is neutralized or nullified by an acid. Does the reverse also happen? Will an acid be neutralized by a base? To find out, let's add a few drops of sodium hydroxide back to the above mixture. And yes, the pink color of the phenolphthalein reappears. That's because the effect of acid is neutralized by the base. So the reaction taking place here can be written like this. Sodium chloride is nothing but a salt. So an acid and a base react to give us salt and water. And guess what such a reaction is called? It's called a neutralization reaction. A base reacts with acid to give us salt and water. In a similar way, calcium chloride is formed along with water when hydrochloric acid reacts with calcium hydroxide. Can you think of a more practical reaction? When we have acidity, our stomach produces excess acid, which is nothing but hydrochloric acid. And this acid is very harmful for the walls of our stomach, which is why we get that burning sensation. So to neutralize the acid, what we use is an antacid. Antacids, as you would have guessed, are nothing but bases. The antacid reacts with the base to give salt and water. And that gives us relief.
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে কি দেখছি? আমরা তাহলে দেখলাম একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া সম্পর্কে শিখলাম। তাহলে চলো এখন আমরা বাকি অংশটুকু একটু দেখি। খাদ্য সংরক্ষণে অ্যাসিডের ব্যবহার, অর্থাৎ কি খাদ্য সংরক্ষণে কি করা হয়? অ্যাসিডের ব্যবহার করা হয়। অর্থাৎ কি খাদ্য প্রিজার্ভ করার জন্য আমরা কি করি? পরীক্ষাগারে বা কোল্ড স্টোরেজে কি করে, ওখানে কিন্তু অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যাসিডের অপব্যবহার, অ্যাসিডের কিন্তু কিছু অপব্যবহার করা হয়েছে বর্তমানে। কি অ্যাসিড ভায়োলেন্স, অর্থাৎ কি যে দেখো দুটি ছবি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে অ্যাসিড যখন তারপর ফেলা হয়েছিল না তখনকার চিত্র, আর এখন তখন অ্যাসিড পড়ার পর ফেলার পর দেখো কী হয়েছে, তার চামড়া সমস্ত পড়ে গেছে। এটাকে বলে অ্যাসিড ভায়োলেন্স, এটা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এর জন্য তোমরা কী করবে? অ্যাসিড থেকে দূরে থাকবে। নারী ও শিশু নির্যাতন আইন 1995 অনুযায়ী এটি মারাত্মক অপরাধ, এর জন্য সশ্রম কারাদণ্ড আছে। কাজেই আমরা অ্যাসিড কোথাও শিক্ষকের নির্দেশনা ছাড়া, আমরা কখনো পরীক্ষাগার ছাড়া বাইরে ব্যতিরিক্ত ব্যবহার করব না। তাই তোমরা সবাই অ্যাসিড ব্যবহার সম্পর্কে সচেতন থাকবে এবং সাথে সাথে শিক্ষকের পরামর্শ ছাড়া কখনো অ্যাসিড ব্যবহার করবে না। পানিতে অ্যাসিডের ভূমিকা, অর্থাৎ পানিতে অ্যাসিডের কি কি ভূমিকা আছে এখন আমরা একটু দেখি। অ্যাসিড পানি ছাড়া অ্যাসিড ধর্ম প্রদর্শন করতে পারে না। অ্যাসিড পানিতে হাইড্রোজেন আয়ন দেয়, অর্থাৎ কি দেয়? H+ আয়ন দেয়। তাহলে অ্যাসিডের ধর্ম প্রকাশ করতে কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। কিন্তু দুর্বল অ্যাসিডগুলো পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না, এরা পানিতে আংশিক বিয়োজিত হয়। যেমন মিথানোয়িক অ্যাসিড কি করে? H+ আর COOH3COO, অর্থাৎ মিথানয়েড আয়ন উৎপন্ন করে। 1000টি দুর্বল অণুর মধ্যে মাত্র 4টি অণু বিয়োজিত হয়, বাকি 996টি অণু অবিয়োজিত অবস্থায় থাকে। কোন ফলে কোন অ্যাসিড এখন আমরা জানব। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, পেয়ারায় থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা কিন্তু মাঝে মধ্যে বাসা বাড়িতে এগুলো সচরাচর খেয়ে থাকো। এরপরে দেখো আমড়ায় কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। টমেটোয় থাকে মলিক অ্যাসিড। কমলা লেবুতে কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। কামরাঙায় কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। আমলকিতে কি থাকে? অক্সালিক অ্যাসিড। আঙুরে কি থাকে বলো তো? টার্টারিক অ্যাসিড থাকে। এগুলো কিন্তু আমরা সবসময় বিভিন্ন রকমের খেয়ে থাকি, কিন্তু তোমরা কেউ কিন্তু নাম জানতে না। তাহলে আজকে কি করবা? এই অ্যাসিডের নামগুলো খাতায় লিখবে বা মুখস্থ করবে। এবার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, খাতায় তোমরা লিখে অভিভাবককে দেখাবে অ্যাসিড কাকে বলে, আমরা যে অ্যাসিড খাই তাদেরকে কি বলে, পাকস্থলিত কোন অ্যাসিড উৎপন্ন হয়, অ্যাসিড নীল লিটমাসকে কি করে, অ্যাসিড ধাতু ও ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বর্তমান সমাজ মাদকাসক্তি ছেয়ে গেছে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। তাই তোমরা অবশ্যই মাদক থেকে দূরে থাকবে, কারণ মাদক আমাদের কি করে? আমাদের শরীর, ফুসফুস, যকৃৎ প্রত্যেকটা অঙ্গকে কি করে? খেয়ে ফেলে। অর্থাৎ মাদক দ্রব্য কি করে? নেশা সৃষ্টি করলে, নেশা যারা করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবককে বলবো যে আপনার সন্তান আমাদেরও সন্তান, আমরা শিক্ষক, আমরা অবশ্যই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যতটুকু প্রয়োজন সবসময় সাহায্য সহযোগিতা করবে। এবং পাশাপাশি যখন আপনাদের সন্তান আপনাদের কাছে থাকবে, আপনাদের এখন তো স্কুল বন্ধ, তার জন্য আমরা হয়তো তাদেরকে দেখতে পাচ্ছি না তারা কোথায় যাচ্ছে, কি করছে। আপনাদের অনুরোধ যেন আপনার সন্তান মাদকের কাছাকাছি কখনো না যায়। সে কোথায় যাচ্ছে, তার ভালো বন্ধু আছে কিনা, কোন ধরনের বন্ধুবান্ধবের সঙ্গে মিশছে, এটা আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। কারণ বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে মানুষের ক্যান্সার হলে মানুষ বাঁচে না, তাহলে
এই মাদকাসক্তি থেকে তোমরা সবাই দূরে থাকবে। সুস্থ তোমরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাই তোমাদেরকে আমি সবাইকে অনুরোধ করব যে মাদক থেকে সবসময় দূরে থাকবে। সবাই আবারও স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাড়িতে থেকে লেখাপড়া করবে। এই জানিয়ে আজকের মতো আমার ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।